এখন আসি আমি এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে কি কি আশা করি এবং সামনের দিনে যে সরকার আসবে সেটার থেকেও কি কি আশা করি, মানে অন্তর্বর্তীকালীনের পর থেকেও তার থেকে কি কি আশা করি, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। সবার আগে একদম আমার ট্যাবে দেখে নেই কি কি পয়েন্ট লিখেছিলাম। সবার আগে দণ্ডবিধি 1860 সংস্কার করতে হবে। এখন আপনি বলতে পারেন দণ্ডবিধি 1860 আসলে কি? এটা হলো ইংলিশে আপনারা জানতে পারেন পেনাল কোড 1860। এটা হলো ঔপনিবেশিক ব্রিটিশ আমলে করা হয়েছিল। এই ব্রিটিশ যে ঔপনিবেশগুলা ছিল তখনকার দিনে সেই সবের জন্য আইন করা হয়েছিল। এটাকে ব্রিটিশ পেনাল কোড আগে বলা হতো। পরে ভারতবর্ষ ভাগ হয়ে যাওয়ার পরে, ভারতবর্ষ বলা উচিত কিনা জানি না, সরি যদি এটা খুব কন্ট্রোভার্সিয়াল হয়, জাস্ট বলার সুবিধার্থে বললাম। ভারতীয় উপমহাদেশ যখন এই ঔপনিবেশিক ব্রিটিশ শাসন শেষ হয় এই আমাদের উপমহাদেশে, তখন এটা পেনাল কোড 1860 হিসাবে নামটা হয়ে যায়। ভারতে হলো ইন্ডিয়ান পেনাল কোড, আর পাকিস্তান মানে দুই পাকিস্তান তখন ছিল, পূর্ব আর পশ্চিম পাকিস্তান, মানে শুধু পাকিস্তান, পাকিস্তানে পেনাল কোড 1860 হিসাবে রয়ে যায়, এখনো আছে খুব সম্ভবত পাকিস্তানে। আর হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এটা হলো পেনাল কোড 1860 বা দণ্ডবিধি 1860 যাকে বাংলা বলে। তো এটা 1860 সালের একটা আইন বলবো না, অনেক আইন আছে এর অধীনে। তো এখন কেন আমি বলছি যে এই আইনটা সংস্কার করতে, যদি আপনারা এই আইনগুলা খেয়াল করে দেখেন, যারা আইন নিয়ে পড়ালেখা করেছে আপনারা খুব ভালোভাবে বলতে পারবেন আমার চেয়ে যে এখানে অনেক গণতন্ত্র বিরোধী আইন আছে, যেটা আমাদের এই স্বাধীন বাংলাদেশে 2024 সালে এসে বা সামনের দিনেও এগুলা আমাদের কোনো দরকার নেই। অনেক আইন আছে, আমি মানে সবগুলা পড়া হয় নাই। তার মধ্যে একটা হলো রাষ্ট্রদ্রোহিতা, যেটাকে অপব্যবহার করে সরকার বিরোধী বা বিরোধী মত যারা দেয় সরকারের বিপক্ষে, তাদের বিরুদ্ধেই মামলাটা দেওয়া হয়। তো এই আইনটা সবার আগে সংস্কার করা উচিত। যে রাষ্ট্রদ্রোহিতা বলতে আমরা কি বুঝি, এটা নতুন করে সংস্কার করা উচিত। এটা সরকার বিরোধী হওয়া, রাষ্ট্র বিরোধী হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে, এটা আমাদের সবার বোঝা উচিত। এমনকি যারা নীতি নির্ধারকেরা আছে তাদেরও এটা বোঝা উচিত। এটা তো একটা আইন গেল, আরো অনেক আইন আছে যেগুলো গণতন্ত্রের বিপক্ষে যায়, কারণ এগুলো ঔপনিবেশিক সময় করা হয়েছিল। ব্রিটিশরা যাতে তাদের ঔপনিবেশিক যে এলাকা আছে সেখানে তারা যাতে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে, তাদের বিরুদ্ধে যাতে কেউ না যায়, এই জন্যই 1860-এর দণ্ডবিধিটা করা হয়। তো এটার থেকে আমার যে দাবি, যে সকল গণতন্ত্র বিরোধী আইনগুলা যাতে বিলুপ্ত করা হয়, এটাই আমি আশা করি। এটা তো গেল। এখন আসি দ্বিতীয় যে পয়েন্টে আমার চাওয়া পাওয়া থাকবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। না, এটা আরো পরে আসি। আমি এরপরে কথা বলবো ডিজিটাল নিরাপত্তা আইন 2023 সংস্কার। এটাকে আমরা জানি যে সাইবার 2018 সালে যে কি ছিল তখন ডিজিটালটার নাম ছিল, আমি স্ক্রিনে লিখে দিব যদি এখানে না লিখে থাকি, এই কাছাকাছি নামই ছিল আর কি। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 ছিল খুব সম্ভবত, এরকম কিছু একটা নাম আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। তো সেটার হলো মানে সংস্কার বলবো না, শুধু নামটা বদলে দিয়েছে, ডিজিটাল সিকিউরিটি ডিজিটাল নিরাপত্তা আইন 2023 করে দিয়েছে। শুধু মানে আপনি বলতে পারেন যে একই জিনিস, শুধু মোড়কটা বদলে দিয়েছে। এখানে কোনো আহামরি কোনো মানে পরিবর্তন আনা হয় নাই। ওই গণতন্ত্র বিরোধী সব আইন রাখা হয়েছে যাতে বিরোধী মত দমন করা যায় আর তাদেরকে হেনস্থা করা হয়। তো আমি চাবো যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব অগণতান্ত্রিক যে ধারাগুলো আছে এগুলো যাতে বিলুপ্ত করা হয়, দণ্ডবিধি 1860-এর মতো, যাতে আমাদের দেশের গণতান্ত্রিক চর্চা আমরা স্বতঃস্ফূর্তভাবে আরাম করে মানে অসুবিধা ছাড়াই যাতে আমরা এটা করতে পারি, আমরা গণতন্ত্র চর্চা করতে পারি। আমাদের যাতে এই ভয় না থাকা লাগে যে হ্যাঁ আমি সরকারের সমালোচনা করব আর আমাকে উঠাই নিয়ে যাওয়া হবে এসব হুমকি থামকি বা এসব গণতন্ত্র বিরোধী আইনের জন্য। কারণ আমাদের দেশ হলো সংবিধান অনুযায়ী একটি গণতান্ত্রিক দেশ, এবং ফান্ডামেন্টাল রাইটস যেটা আমরা বলি, মৌলিক অধিকার যদি ভুল না বলে থাকে বাংলায়, এটার 39তম ধারা, খুব সম্ভবত ধারা বা আর্টিকেল বলে ইংলিশে, আমার মনে নাই বাংলা শব্দটা, আর্টিকেল 39 অনুযায়ী আমাদের বাক স্বাধীনতা আছে। এরপর আরো বিভিন্ন আছে ওই ফান্ডামেন্টাল রাইটস এর অধীনেই, যে কি কি মানে আমাদের অধিকার আছে এই গণতান্ত্রিক রাষ্ট্র থেকে, এগুলা যাতে কেউ লঙ্ঘন করার সাহস না পায় এটাও নিশ্চিত করতে হবে। মূল কথা হলো গণতন্ত্র বিরোধী যা আইন কানুন আছে বাংলাদেশের আইনে, এগুলা সব বিলুপ্ত করতে হবে। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকারের কতটা ক্ষমতা আছে সংবিধানে পরিবর্তন আনার, বা আদৌ আছে কিনা। যদি থেকে থাকে আমি বলবো তারা যাতে দ্রুত এগুলা সংস্কার করে, আর যদি না থেকে থাকে আমি বলবো সামনের দিনে যেই সরকার আসুক না কেন, সে যাতে এটা দেশের ভালো যদি সে চায়, আমি বলবো যে সে যাতে এটা পরিবর্তন খুব দ্রুতই করে ফেলে, যদি সে দেশে ভালো চায় অবশ্যই।
এখন আমি জানি না সামনের দিনে সরকার আসলে দেশ থেকে কি আশা করে না করে, ওটা পরের বিষয়, কিন্তু এটা আমি চাই। আচ্ছা, আমি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছি, সরি ফর দ্যাট। বারবার সরি ফর বলা বন্ধ করতে হবে না, বাজে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আরেকটা হলো, এটা আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম বাংলাদেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তো আমার যে প্রস্তাব আছে নতুন সরকারের কাছে, যে ফেডারেল সিস্টেমে যাওয়া যায় কিনা, ফেডারেল ব্যবস্থা, তারপরে সম্ভাব্য 2 কক্ষ বিশিষ্ট সংসদ করা যায় কিনা। এখন বলতে পারেন যে এই দুইটা জিনিস কি আসলে। প্রথমটায় আসি, ফেডারেল সিস্টেমে আসি। ফেডারেল সিস্টেম আমাদের প্রতিবেশী দেশ ভারতে আছে, খুব ভালো একটা এক্সাম্পল। আচ্ছা না, খুব ভালো বলবো না, আমেরিকারটা সবচেয়ে ভালো এক্সাম্পল আমি বলবো, সবচেয়ে ভালো না হলেও অন্যতম ভালো উদাহরণ আমি বলবো আমেরিকারটা। আমেরিকায় তো আমরা জানি যে 50টা ফেডারেল স্টেট আছে। এক একটা স্টেটে তারা নিজেদের সংবিধান অনুযায়ী তারা তাদেরকে পরিচালনা করে। সবসময় যে কেন্দ্রীয় সরকার থেকে যে তাদের পরিচালিত হতে হবে এমন না। ভারতেও অনেকটা তাই, তারাও ফেডারেল সিস্টেমে আছে। যেমন পশ্চিমবঙ্গ তাদের নিজেদের মতো চলে, মহারাষ্ট্র একরকম ভাবে চলে, গুজরাট একভাবে চলে, তারপরে আর কি আছে, তেলেঙ্গানা, ওদিকে আমরা যদি দক্ষিণ ভারতের দিকে যাই, বা তামিলনাড়ু যেভাবে চলে, কেরালা যেভাবে চলে, তার নিজস্ব আইন কানুন অনুযায়ী চলে। হ্যাঁ, অবশ্যই একটা কেন্দ্রীয় সরকারের অধীনে আছে, তাদেরও কথা শুনে তারা, কিন্তু বেশিরভাগ সিদ্ধান্ত তারা নিজেরা নিতে পারে। এতে হয় কি, এই যে একজনের হাতে যে সব ক্ষমতা চলে যায় আর তারা যে যা তা করা শুরু করে, যেটা আমরা দেখেছি বাংলাদেশে প্রতিনিয়ত হয়ে আসছিল গত 15 বছর ধরে। বিশেষ করে আগে সরকারগুলোও তাই করে এসেছে, তারা ক্ষমতার অপব্যবহার করেছে। যেহেতু প্রধানমন্ত্রীর হাতেই সব ক্ষমতা, বা তার আগে 90 দশকের আগে কি ছিল, যে রাষ্ট্রপতির হাতে সবগুলা ক্ষমতা দেওয়া আছে, মানে তখন ছিল আর কি, যখন রাষ্ট্রপতি ব্যবস্থা ছিল। পরে যখন কি বলে ওটার নাম, পার্লামেন্টারি ডেমোক্রেসি আর কি, সংসদীয় গণতন্ত্র খুব সম্ভবত বাংলায় বলে, আমি স্ক্রিনে লিখে দিব যদি সঠিক শব্দটা। সোজা কথাই হলো, আমরা এখন হলো প্রধানমন্ত্রী হলো আমাদের রাষ্ট্রপ্রধান, মানে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বলবো না, সরকার প্রধান। তো তার অধীনে সবকিছু মানে হয়, তার সিদ্ধান্তই আসল। বাংলাদেশে এতদিন হয়ে আসছে, এতে হচ্ছে কি, আমি একটু আগে বললাম ক্ষমতার অপব্যবহার, সে যা তা করে বেড়ায়, সে স্বৈরাচার হয়ে যায়। আর যদি সে আরো ক্ষমতা লোভী হয়ে যায়, তাহলে তো সে ফ্যাসিস্ট হয়ে যায়, ফ্যাসিজমে সে চলে যায়, একদম হিটলার মুসলিনের মতো অমানুষ হয়ে যায়, সে রাক্ষসে পরিণত হয়, মানুষকে মানুষই ভাবে না। আচ্ছা, অনেক রাগের ওই প্রকাশ হচ্ছে, কিন্তু আমি বুঝাতে পেরেছি আশা করি যে কেন আমি ফেডারেল সিস্টেম মানে ফেডারেল সিস্টেম চাচ্ছি। বা ফেডারেল সিস্টেম যদি নাও করা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে, আমার মতে কমপক্ষে ক্ষমতার যাতে বিকেন্দ্রীকরণ করা হয়। এটা বিভিন্নভাবে হতে পারে, যেমন প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা দেওয়ার কোনো অর্থই হয় না আমি মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। দেশের বিচার বিভাগ, তারপরে নির্বাহী বিভাগ এবং লেজিসলেচার যেটা বলে, আমার বাংলা শব্দটা ওইভাবে মনে পড়ছে না, মানে যারা আইন বানায় আর কি, সংসদ আর কি সোজা কথায়, এই সংসদীয় বিভাগ বললে। আচ্ছা, আমি একটু দেখতেছি আসলে লেজিসলেচারের বাংলাটা কি। আচ্ছা, আইন মানে যেটাই হোক না কেন, দেশের যে 3টা ভাগ থাকে, ইংলিশে বলি লেজিসলেচার, তারপর জুডিশিয়ারি, তারপর লাস্ট কি জানি এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এই 3টা যে ব্রাঞ্চ আছে দেশের, এগুলা যাতে তারা স্বাধীনভাবে চলতে পারে, কখনো যাতে নির্বাহীতে সবকিছু চলে না যায়, আইন যাতে একেবারে অবহেলিত না হয়ে যায়, মানে আইনের যে বিভাগ, বিচার বিভাগ বলতে যাচ্ছিলাম আর কি, এই 3টা যাতে মুক্তভাবে চলতে পারে, এটা নিশ্চিত করতে হবে। কেউ যাতে কারো উপর হস্তক্ষেপ না করে, সাহায্য করতে পারে, হস্তক্ষেপ না। যেটা আমরা গত 15 বছরে দেখেছি যে বিচার বিভাগকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যে তাদের হাতে কার্যত কোনো ক্ষমতাই নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই। সব হলো ওই একনায়কের থেকে আসে, একনায়কতন্ত্রে যা হয়, যে ওই কি বলে প্রধানমন্ত্রী যা বলে তাই হবে। এই জন্যই তো কোটা আন্দোলনে সব প্রধানমন্ত্রীর উপরেই আমরা চাচ্ছিলাম যে তারা যাতে কোটা সংস্কার করে দেয়। বাইরের মানুষ হয়তো বুঝবে না যে আদালতের জিনিস কেন প্রধানমন্ত্রী দেখবে, তাই না? তাই হওয়া উচিত একটা ভালো গণতন্ত্রে। কিন্তু আমাদের তো গত 15 বছর যে স্বৈরাচার বসছিল, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাংলার মাটিতে, সেখানে আইন বিভাগ তো কার্যত ধ্বংসই হয়ে গিয়েছিল আমি বলবো। কেউ মুক্তভাবে বিচার করতে পারে নাই কাউকে। আর সরকারের কি বলবো, তখনকার দিনে সরকারের যে চেলাপেলা, এরা হলো মুক্তভাবে ঘুরে ফিরেছে অপরাধ করে, চুরি ডাকাতি, লুটপাট করে। এই জিনিসটা যাতে আর না হয়, এটা নিশ্চিত করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে। আর ফেডারেল সিস্টেম যদি করাও হয়, আমি বলবো যে যত বিভাগ করা আছে বাংলাদেশে, কয়টা আছে আমার খুব সম্ভবত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ওটার নাম রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এখনো হয় না। এখন বাংলাদেশে আছে 8টা বিভাগ খুব সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি আমি স্ক্রিনে রেখে দিব। তো 8টা বিভাগকে আমরা করতে পারি, প্রদেশ করে দিতে পারি ভারতের মতো, যাতে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। পরের প্রসঙ্গে যাওয়ার আগে
হঠাৎ করে একটা কথা মনে পড়লো, যেটা আমার মনে হয় একদমই বলা দরকার। সেটা হলো যে 2বারের বেশি প্রধানমন্ত্রী যাতে কাউকে না করতে দেওয়া হয়, মানে টানা 2বার যদি কোনো প্রধানমন্ত্রী থাকে তারপরে যাতে তাকে আর না রাখা হয় কোনো সময়, যেটা আমরা কোন দেশে জানি, আমেরিকায় যেরকম প্রেসিডেন্টের বেলায় করা হয়, যে টানা 2বার থাকার পরে তার আর কোনো সুযোগ থাকে না যে আবার সে রাষ্ট্রপতি হবে। তো বাংলাদেশেও যাতে সেটা করা হয়, এতে হবে কি ক্ষমতার অপব্যবহার কমে যাবে আর হয়তো দুর্নীতির অনেকটা কমে যাবে। এটাই আমার যোগ করার ছিল। আরেকটা জিনিসের কাছাকাছি, একই এলাকায় একই সংসদ সদস্য যাতে 2বারের বেশি না থাকে, প্রায় প্রধানমন্ত্রীর মতোই, শুধু তফাৎ হলো যে এটা আমি এমপিদের কথা বলছি, সংসদ সদস্য। তো বাংলাদেশে 300 আসন আছে, তো এই 300 আসনের মধ্যে কোনো সংসদ সদস্য যাতে টানা 2বারের বেশি আর না থাকতে পারে। টানা 2বার থাকলে 5 বছর 5 বছর করে, টানা 2বার থাকার পরে আর সে যাতে আর সুযোগ না পায় এটাও নিশ্চিত করতে হবে। কারণ হলো একই, ওই তো ক্ষমতার অপব্যবহার যাতে না হয় আর সে যাতে ওই এলাকায় প্রভাব বিস্তার না করতে পারে। আর এভাবে হবে কি, যারা নতুন রাজনীতিবিদ আছে বা যারা কি বলবো পটেনশিয়াল যারা আছে অন্যান্য রাজনীতিবিদ ওই এলাকারই বা পুরা দেশের, যদি প্রধানমন্ত্রীর কথা বলি, তাহলে নতুনরাও সুযোগ পাবে। আর এতে হবে কি, হয়তো ক্ষমতার অপব্যবহার যেটা, এটা অনেক অংশেই কমে যাবে। আর গণতন্ত্রে তাই হয়, খুব লম্বা সময় কেউ সাধারণত থাকে না। আমরা যদি ভালো গণতন্ত্রে খেয়াল করে দেখি, বেশি দীর্ঘ সময় সাধারণত স্বৈরতন্ত্রেই থাকে, যেটা অনেক দেশে আছে, যেমন চায়না বলি, তুরস্ক টু সাম এক্সটেন্ট বলা যায়, বা অ্যাবসোলুট মনার্কি যেসব দেশে আছে, যেমন সৌদি আরব আছে, তারপরে আচ্ছা অ্যাবসোলুট মনার্কি না বলে শুধু মনার্কি, যেমন সৌদি আরব, কাতার বা ইউএইতে, তারা যেহেতু রাজতন্ত্রে চলে, রাজতন্ত্র একদিক দিয়ে স্বৈরতন্ত্রই বলা যায়, তো সেখানে যেরকম আমরা দেখি বছরের পর বছর থাকে, পুরা জীবনই থেকে যায়, এই জিনিসটা তো গণতন্ত্রে হয় না। তো এটা এই জন্যই আমি বলছি যে এটা করা উচিত। আমেরিকায় তারা করেছে, তারা অনেকটা সফলতা পেয়েছে, আশা করি এটা বাংলাদেশেও কাজে দিবে। আচ্ছা, অনেক বড় করে আমি অনেক কিছু বলেছি আর কি, যে কি কি চাওয়া পাওয়া আর কি ক্ষমতা বিকেন্দ্রীকরণটা নিয়ে। বিশেষ করে আমি যা সংক্ষেপে বলে দিই যে কি কি আমি চাচ্ছি আর কি। একটা হলো যে ফেডারেল সিস্টেম করা যায় কিনা বাংলাদেশে, যেমন একটু আগে বলেছি যে সবগুলো বিভাগকে করে ফেলা, প্রদেশে রূপান্তর করা যায় কিনা এটা চিন্তা করা যেতে পারে। তাহলে এতে হবে কি, এক একটা প্রদেশ বা বিভাগ যাই বলি না কেন, প্রদেশই বলি এখন, যখন এগুলাকে প্রদেশে রূপান্তর করা হবে, তারা নিজেদের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে যে তাদের এলাকার জন্য কি কি ভালো হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে এটা খুবই কাজে দিবে আমার মনে হয়, কারণ আমি শুনেছি যে সেখানে অনেক সেনাবাহিনী যারা আছে তারা বলে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, যেমন তাদের উপর প্রতিনিয়ত নজরদারি করে, তারপর আরো বিভিন্ন অজুহাত দেখে তাদেরকে হেনস্থা করে। সোজা কথায় বলতে গেলে এটা তারাই বলতে পারবে, আর গুগলে সার্চ করলেও নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এটা আর কি অনেকটা কমে যাবে আশা করা যায় যদি ফেডারেল সিস্টেম করা হয়। হ্যাঁ, এখন সেনাবাহিনী হয়তো নিরাপত্তার জন্যই রাখা হয়েছে, মানে তারা তাই দাবি করতে পারেন যে ওদিকে যাতে মায়ানমার, তারপর অন্যদিকে ভারত, তারা যাতে এই জায়গাটা দখল করে না নিতে পারে, সেটা তারা যুক্তি দিতেই পারেন। এটা অবভিয়াসলি তারা ভালো বলতে পারেন যে কেন তারা এটা করছে, কোন আইনে। আমি খুব বেশি বিস্তারিত যেতে যাচ্ছি না, কারণ এটা নিয়ে আমি খুব বেশি জানি না, বাট যতটুকু জানি ওটা নিয়ে বললাম। সো আমার ধারণায় অনেক দিক দিয়ে ভুল থাকতে পারে, সো আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটার জন্য। আর কি বলবো, তো ফেডারেল সিস্টেম তো আমি বললামই যে 8টা বিভাগের জন্য, খুব সম্ভবত 8টা না হয় 9টা এরকম বিভাগ আছে এখন। তো এই সবগুলা বিভাগকে প্রদেশ করলে তারা নিজেদের যে স্বাধীনতা আরো বেশি পাবে, আর প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা থাকে না, যে যার মতো থাকবে। হ্যাঁ, একই দেশের মধ্যে থাকবে অবশ্যই, আমি বলছি না যে দেশকে ভাগ করে দিতে, মানে ফেডারেল সিস্টেমে যা হয় আর কি। এখন বলতে পারেন যে ফেডারেল সিস্টেম কেন করব, এতে হ্যাঁ অনেক খরচ বাড়তে পারে, আলাদা বাজেট দেওয়া লাগতে পারে, হ্যাঁ বিভিন্ন জটিলতা হতে পারে, এটা আমার জাস্ট একটা সাজেশন, এর বেশি কিছু না। এমন না যে এটাই সঠিক, অবশ্যই আরো বিকল্প পন্থায় যদি ভালো কিছু করা যায় ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার জন্য, তাহলে অবশ্যই সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু ফেডারেল সিস্টেম একটা ভালো উপায় হতে পারে, এটা আমার জাস্ট সাজেশন। বিশেষ করে ঢাকার উপর অনেক চাপ কমে যাবে, যেমন আমি যদি এক একটা বিভাগকে প্রদেশ করে দিই, তাহলে হবে কি রাজশাহীতে অনেক উন্নতি হবে, তারপরে রংপুর জেলার অনেক উন্নতি হবে, আর ওর আশেপাশেরও হবে অবশ্যই। এতে হবে কি সবাই ঢাকায় চলে আসবে না, ওই প্রদেশের মানুষ ওই দরকার হয় ওই প্রদেশের যে রাজধানী আছে ওখানেই সবাই যাবে আর কি, নিজের কর্মসংস্থান বলি, চিকিৎসা বলি, যাই বলি না কেন। আর অন্যান্য জেলারও উন্নতি অবশ্যই হবে, সহজ হবে আরো। তো এই জন্যই আমি এই ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথাটা বললাম। যেমন আমরা ভারতেও দেখেছি, মোদি যতই স্বৈরাচার হওয়ার চেষ্টা করুক না কেন, ভারতে এসে সহজে পার পেয়ে যাবে না। আমেরিকাতেও তাই, ট্রাম্প যতই স্বৈরাচারী আচার আচরণ করুক না কেন, সে সহজে ওই কি বলবো আমেরিকার যে
কাঠামো তৈরি করা আছে, গণতন্ত্রের কাঠামো বা দেশের যে কি বলবো শাসন করার যে কাঠামো, সহজেই ট্রাম্প চাইলেও পারবে না আমেরিকায়, এমনকি বাংলাদেশেও পারবে না। ট্রাম্প এখন যদিও ক্ষমতায় নেই, যখন আমি ভিডিওটা করছি আমি 16 থেকে 20 সালে কথাটা আর কি তুলে ধরলাম। আর বর্তমান মোদির যে শাসনামল আছে এখনো, খুব সম্ভবত 14 সাল থেকে এখনো আছে, 14 সাল থেকে শুরুটা আর কি। তো হ্যাঁ, সেটা আর কি আমি বলতে চাচ্ছিলাম যে এই কারণে কেন আমি ফেডারেল সিস্টেমটা আমি চাচ্ছি। অবশ্যই বিকল্প পন্থা থাকলে সেটাকে আমি সাধুবাদ জানাই, একটু আগে বলেছি। আর এটা তো গেল ফেডারেল সিস্টেম কেন চাচ্ছি বা বিকল্প কি করা যেতে পারে। মূল কথা হলো যে ঢাকার থেকে চাপটা কমে যাবে, এটা আমিও চাই। আমি একজন ঢাকার মানুষ হিসাবে আমি চাই না যে সব মানুষ ঢাকায় এসে জড়ো হোক। বহুত হয়েছে ভাই, ঢাকা শহরকে মুক্ত করা উচিত। আর আরেকটা পরিকল্পনা যারা সরকার করতে পারে, যে নতুন যে এলাকা আছে উত্তরার যে দিয়াবাড়ির কথা বলি, এখানে বড় একটা পার্ক করা যায় কিনা, কয়েক কিলোমিটার লম্বা জায়গা নিয়ে। কারণ এই জায়গাটা খুবই সুন্দর, আমার মনে হয় একটু যত্ন আত্তি করলে একটা পার্ক বানালে ভালো হয়। মানে আর আবাসন প্রকল্প দরকার নেই, বহুত মানুষ ঢাকায় থাকে, আর দরকার নেই। এটা করা যেতে পারে, হঠাৎ মাথায় আসলো তাই আমি ভাবলাম যে এটা আপনাদের সামনে তুলে ধরি। এটা তো গেল। আরেকটা হলো যে কি বলছিলাম আমি একটু দেখে নেই। আচ্ছা, এরপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা সম্ভাব্য 2 কক্ষ বিশিষ্ট সংসদ। আচ্ছা, আমার মনে হয় যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ করা যায় কিনা, যেটা আমরা ভারতে দেখি বা আমেরিকাতেও যেরকম দেখি। আমেরিকায় যেরকম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বলে, আরেকটা হলো আচ্ছা নাম মনে পড়ছে না, মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আর একটা হলো সিনেটরদের জন্য আরেকটা, 2টা আছে, আমি স্ক্রিনে দিয়ে দিব। আর ভারতে হলো লোকসভা আর রাজ্যসভা যেরকম আছে, লোকসভাটাই আসল, রাজ্যসভাও আছে। তো এরকম করা যায় কিনা, এতে হবে কি, এমনি তো বাংলাদেশে আমরা একটা সংকটে আছি যে কোনো যোগ্য নেতা নাই, কেমনে দেশটা চলবে, বিকল্প কি, এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যখন এই ফ্যাসিস্ট হাসিনা ছিল। কারণ এই স্বৈরাচার যেভাবে বিরোধীদের দমন করে, মানে সম্ভাব্য বাংলাদেশ যারা চালাবে সামনের দিনে ধ্বংস করে দিয়েছে সম্ভাব্য নেতা তৈরি হওয়া থেকে। এভাবে আমরা একটা রাজনৈতিক সংকটে অবশ্যই আছি। তো আমরা যদি 2 কক্ষ বিশিষ্ট একটা সংসদ করি, তাহলে এতে হবে কি, এক হলো যে একজনের হাতে সব ক্ষমতা থাকছে না, অনেকে করবে যে কি বলবো জবাবদিহিতার একটা সংস্কৃতি তৈরি হবে, যেটা গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি ইউকেতেও দেখি, ইউকেতে হয়তো 2টা না হয় একটা বাইক্যামেরাল সিস্টেম বলে। আচ্ছা, ইউকের কথা আমি বাদ দিই, আমেরিকার কথা বলি। ওখানে 2 কক্ষ যেহেতু আছে, তাই অনেক জবাবদিহিতার ব্যাপার থাকে। খুব সহজেই মানে কেউ চাইলেই যা তা করে বেড়াবে, এটা সম্ভব না। রাষ্ট্রপতির হাতেও সব ক্ষমতা নাই ওই দেশে। তো এটা আমরা চিন্তা করে দেখতে পারি। আর কি বলবো, মানে এই জন্য আমি বললাম যে 2 কক্ষ বিশিষ্ট করা যায় কিনা, বা এর চেয়েও যদি বিকল্প কিছু থাকে অবশ্যই সাধুবাদ জানাই, যেটা আমি একটু আগে বলেছি। আর ধরলাম যে কোনো কারণে সরকারের পতন হয়ে গেল, কথার কথা, তাহলে হবে কি, ওই যে আরেকটা যে কক্ষ আছে, তারা দেশটাকে মানে স্বল্প সময়ের জন্য হলেও তারা দেশটাকে চালাতে পারবে। একটা যে এই যে আমরা যে মাঝখানে কয়েকটা দিন সরকারবিহীন অবস্থায় ছিলাম 5 আগস্টের পরে, এই জিনিসটা আর তৈরি হতো না। দেশে যে এত অরাজকতা হচ্ছে এতদিন, সংখ্যালঘুদের উপর হামলা, বা এমনিতেও যে কত ডাকাতি হলো, কত চুরি ডাকাতি হলো, আর কত কি হলো, ভাঙচুর হলো, কত কি হলো, তাই না? এগুলা হয়তো এত পরিমাণে হতো না যদি আমাদের 2 কক্ষ বিশিষ্ট থাকতো, মানে কি বলে সংসদ থাকতো। অবশ্যই বারবার বলে আসছি, এর চেয়েও যদি বিকল্প কিছু থাকে সেটা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু আমার মতে এই সরকারের এটা চিন্তা করা উচিত, এটা রূপরেখা করা যায় কিনা। আরেকটা হলো সামনের দিনেও যে সরকার আসবে, আশা করি সে যদি দেশের ভালো চায়, সে যাতে এটা মাথায় রাখে। হ্যাঁ, সে যদি ভালো না চায়, স্বৈরাচার হইতে চায়, তাকে তো আর আলাদা করে বলে লাভ নাই, সেটা আবার আমাদের জনগণকে দায়িত্ব নিয়ে দমন করতে হবে। আর কি বলবো, আচ্ছা এটা গেল। আরেকটা পয়েন্টে যাই আমি খুব দ্রুত, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে জানি, 2টা পার্ট করব যদি এক পার্টে না হয়। আমি আরেকটা পার্টে চাবো যে শিক্ষা ব্যবস্থায় ক্রিটিক্যাল থিঙ্কিং এবং গণতান্ত্রিক চর্চা যোগ করা, এটা আমি খুবই চাচ্ছি। কারণ আমরা যদি ছোটবেলা থেকেই শিখাই দিই স্কুল কলেজ পর্যায়ে যে গণতন্ত্র জিনিসটা কি, আমার দেশে কোনো সমস্যা হলে বা আমার এলাকাতে সমস্যা হলে আমি কার কাছে যাব সমাধানের জন্য, একজন সচেতন নাগরিক হিসাবে, সরকার ভুলভাল কিছু করলে কিভাবে আমি সেটাকে আমরা প্রতিরোধ করব বা মানে সমাধান করব, সেটা যাতে আমাদের শেখানো হয় ছোটবেলা থেকে। ছোট বলতে একেবারে ক্লাস 1-2 বলছি না, 5-6 থেকে এটা শুরু করা যেতে পারে, যে গণতান্ত্রিক চর্চা। আর ভিন্ন মত থাকবেই সমাজে, এটা আমরা কিভাবে মেনে নিতে পারি সেটা নিয়েও আমরা কথা বলতে পারি, মানে শিখিয়ে দিতে পারি যে কিভাবে ভিন্ন মতকে আমরা সম্মান দিতে পারি আর কিভাবে আমাদের মতামত দিতে পারি দমন না করে। এটা আমাদের শিখাতে হবে। কে কি জীবন কাটাচ্ছে, কার জীবন মানে লাইফস্টাইল কীরকম, কে কি কাপড় পরলো, কে কীরকম জীবন কাটায়, মানে সোজা কথায় ওটাই জীবন কাটায়। এটা নিয়ে আমরা যাতে নাক না গলাই, এটা নিয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে ছোটবেলার থেকে। কারণ গণতন্ত্র মানে একটা দেশে অনেক ভিন্ন মতে মানুষ থাকবে, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখি। হ্যাঁ,
এটা একদিনে হবে না, অনেক সময় লাগবে, সময় লাগবে, আর আমাদের ধৈর্য ধরতে হবে এটার জন্য। আমি চাই যে শিক্ষা ব্যবস্থায়, নতুন শিক্ষা ব্যবস্থা যেটাই করা হোক না কেন, এটা যাতে দেওয়া হয়। আরেকটা কি জানি, গণতান্ত্রিক চর্চা। আচ্ছা, এতে হবে কি, এটা আমরা ফ্রান্সে দেখেছি, আমরা বলবো না, মানে ফ্রান্সে দেখা যায় বিশেষ করে, আর অনেক পশ্চিমা দেশেও দেখা যায় যেখানে ভালো গণতন্ত্র আছে। আমাদের পশ্চিমাদের থেকে ভালো ভালো জিনিসগুলো শিখতে হবে, তাদেরকে গালিগালাজ না করে। কারণ দিন শেষে যত যাই হোক না কেন, তাদের জন্যই আজকে পৃথিবীর যা উন্নয়ন হয়েছে। হ্যাঁ, অনেক খারাপ কাজ তারা করেছে উপনিবেশের মাধ্যমে, বা এখনও যা করছে তারা নিও কলোনিয়ালিজমের মাধ্যমে, এটা নিয়ে সমালোচনা করাই যায়। কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে পশ্চিমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে এটা অনেকটা নিখুঁত। আমরা যদি ঠিকঠাক মতো এটা বাস্তবায়ন করি, অবশ্যই দেশে উন্নতি হবে যত যাই হোক না কেন। আর হ্যাঁ, এরকম হাইব্রিড রেজিম যাতে আর দেশে না থাকে এটাও নিশ্চিত করতে হবে। হয় গণতন্ত্র থাকতে হবে আমি বলবো, আর না হয় একনায়কতন্ত্র, যে কোনো একটা থাকতে হবে, দুইটার মাঝামাঝি থাকা যাবে না। হ্যাঁ, এখন জানি অনেকের সাংঘর্ষিক লাগবে যে কেন আবার একনায়কতন্ত্রের কথা বলছি। এই জন্য বলছি যে দেখুন, মধ্যপ্রাচ্যে যেরকম তারা ডাইরেক্টলি বলে দিয়েছে যে সরকারের সমালোচনা করা যাবে না, সরকার বিরোধী কিছু বললে এই শাস্তি হবে, এই সেই হ্যান ত্যান, তারা ডাইরেক্টলি স্ট্রেট কাট বলে দিয়েছে। তারা কোনো ধোঁয়াশার মধ্যে থাকে না যে হায় না, মানে যে হ্যাঁ আমি সরকার বিরোধী কথা বললাম আর কেন আমাকে নিয়ে গেল, বা কি বলবো, গণতন্ত্রের আড়ালে থেকে যে তারা অগণতান্ত্রিক চর্চা করছে, এইসব ওদের মধ্যে না। এই জন্য আমি বললাম যে হয় একনায়কতন্ত্র, না হয় গণতন্ত্র। অবশ্যই গণতন্ত্র আমি চাই, আমি সবসময় গণতন্ত্রের পক্ষে, এটাই আমি সবসময় চাই, কিন্তু কখনো যাতে দুইটা মিশায় না থাকে, এটা আমি বলছিলাম। যে কোনো একটাই থাকতে হবে। একটা দেশ কখনো হাইব্রিড রেজিম কখনো ভালো করতে পারে না, যত যাই হোক না কেন। আমি অবশ্যই গণতন্ত্রই চাবো, গণতন্ত্রের জয় হোক, এটাই চাই। এই আর কি জানি, আচ্ছা, ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা যেটা বললাম, আমার মতে ছোটবেলা থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং শেখানো উচিত, যাতে আমরা অন্ধভাবে কাউকে বিশ্বাস না করি, সেটা হোক নিজের মা বাপ অথবা নিজের আত্মীয় স্বজন। আর সরকার তো পরের কথা, তাদেরকে অন্ধভাবে কোনো রাজনৈতিক দল, ধর্ম বলি, যাই বলি না কেন, আমরা যে অন্ধভাবে এগুলোকে বিশ্বাস না করি, আমরা যাতে দুইটাই, ভালো খারাপ দুই দিকটাই পক্ষ বিপক্ষ দেখে আমরা যাতে নিজেদের চিন্তাধারা তৈরি করি, আমাদের মতবাদ তৈরি করি, এটাই আমার চাওয়া পাওয়া থাকবে। যে শিক্ষা ব্যবস্থা এটা যাতে স্কুল কলেজ পর্যায়ে যাতে এটা অন্তর্ভুক্ত করা যায়। এটা যে একেবারে বলছি না যে ক্লাস 1-2 থেকে করতে হবে, আমার মনে হয় 5-6 থেকে খুব ভালো হয়, কারণ তখন আমরা ভালোভাবে চিন্তা করতে পারি, আমাদের মধ্যে একটু হইলেও ম্যাচিউরিটি আসে, শুরু হয় ম্যাচিউরিটি আসা। আচ্ছা, ভিডিওর কোনো একটা অংশে আমি বলেছিলাম যে হয় গণতন্ত্র, না হয় একনায়কতন্ত্র থাকবে একটা দেশে, দুইটার মিশে যাতে মানে হাইব্রিড রেজিম এটা যাতে না থাকে, এটা আমি বলেছি কোনো ভিডিওর একটা অংশে। তো এখানে একটু ভুল বোঝাবুঝি হতে পারে যে এতক্ষণ গণতন্ত্র করলাম, আবার একনায়কতন্ত্রের পক্ষে কেন কথা বলছিলাম, এটা একটু পরিষ্কার করে বলি, কারণ আমি অনেক অগোছালোভাবে বলেছিলাম আগের বার। আমি এই জন্য বলেছিলাম যে অনেক দেশেই, অনেক বলবো না, হাতে গোনা কয়েকটা দেশ, যেমন কোন দেশ, এই তো যেমন মধ্যপ্রাচ্যেই ধরি, যেমন সৌদি আরব বলি, কাতার বলি, সংযুক্ত আরব আমিরাত বলি, তারপরে বাহরাইন, ওমান, মানে মধ্যপ্রাচ্যের যে সব দেশের রাজতন্ত্র আছে, সোজা কথায় সেখানেও তো অটোক্রেসি আছে বা স্বৈরতন্ত্র যেটাই বলি না কেন, ওখানে তো আছে। তাদের তো গণতন্ত্র নাই, তাদের কোনো সংবিধান, ওই দু একটা দেশের সংবিধানও ঠিক মতো নাই। যাই হোক, মূল কথা হলো তাদের ওখানে গণতন্ত্র বলে কিছু নাই, তারা গণতন্ত্রে বিশ্বাসও করে না। কিন্তু সেসব দেশ তো ভালো করছে, অনেক উন্নতি করেছে, তারা ভূ রাজনীতিতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, হোক সেটা তেলের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে। এখন ওখানে মূল বিষয়টা হলো যে তাদের ওখানে একদম সোজা সাপটাভাবে বলা আছে যে তারা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, সরকারের বিরুদ্ধে কথা বললে এই শাস্তি হবে বা এগুলা হবে, মানে তার পরিণতি কি হবে সেটা তারা বলে দিয়েছে। যদিও আমি কি বলবো, স্বৈরতন্ত্র সমর্থন করি না ব্যক্তিগতভাবে, আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আমি গণতন্ত্রকেই সমর্থন করেই যাব যত যাই হোক না কেন। হ্যাঁ, গণতন্ত্রে বিভিন্ন সমস্যা আছে, এটাও আমি এগ্রি করি, কোনো জিনিস পারফেক্ট না, কোনো জিনিস নিখুঁত হয় না, গণতন্ত্র নিখুঁত না, কিছু ত্রুটি অবশ্যই এই ব্যবস্থায় আছে। কিন্তু মূল কথা হলো যে হয়তো এসব রাজতন্ত্রে তাদের নিয়ম করে দেওয়া আছে যে একদম সোজা সাপটা, এখানে কোনো না, কি বলে, ছাপসা না, যেটা আমরা বাংলাদেশে এই গত 15 বছর ধরে দেখেছি যে হ্যাঁ, আমরা সংবিধানে আমরা গণতন্ত্র বলছি, বিভিন্ন জায়গায় মৌলিক অধিকারেও আমরা বলছি যে আমাদের সংগঠিত হওয়ার অধিকার আছে, ফ্রিডম অফ অ্যাসেম্বলি যেটা বলে, বা আমাদের বাক স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, এটা তো কতবারই বলা আছে। মানে হ্যাঁ, এসব তো বলাই আছে, ফান্ডামেন্টাল রাইটসের অধীনে বিভিন্ন আর্টিকেলে দেওয়া আছে। কিন্তু আবার একই সাথে যখনই আমরা এটা চর্চা করতে যাই, আমাদেরকে এই স্বৈরাচারী, ফ্যাসিস্ট যাই বলি না কেন, এই আওয়ামী লীগ আমাদের এই অধিকারটা কেড়ে নিয়েছে। আমরা যে চর্চা করতে যাই সংবিধান অনুযায়ী, সংবিধানের বিরুদ্ধে কিন্তু না, এটা চর্চা করতে যাই, তারা আমাদেরকে গ্রেফতার করে, মিথ্যা মামলা দেয়, হয়রানি করে।
আর যদি কপাল খারাপ হয় গুম করে দেয়, আর যদি আরো কপাল খারাপ হয় মেরেই ফেলে। যদি বিরোধী মত দেওয়া হয় তাদের বিপক্ষে দিলে কি হয়েছে গত 15 বছরে তো আমরা জানি, নির্যাতন করে, কত কি করে। এই যে এই ঝাপসা জিনিসটা, এটা যাতে আর না থাকে সামনের দিনে, এই জন্য আমি বলেছিলাম যে হয় গণতন্ত্র না হয় একনায়কতন্ত্র একটা দেশে থাকা উচিত। দুইটা মিলে একসাথে থাকা মানে একটা দেশের কি বলবো, রাষ্ট্র কাঠামো যেটা বলি, সোজা কথায় দেশের 12টা বাজানো হয় এরকম হাইব্রিড রেজিম করলে। হয় গণতন্ত্র থাকবে না হয় একনায়কতন্ত্র, কোনো দুইটা মিশে একাকার করে থাকা উচিত না, এটাই আমি বলছিলাম। কিন্তু অবশ্যই আমি চাবো না যে একনায়কতন্ত্র আসুক, কারণ আমরা দেখেছি গত 15 বছর ধরে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যেভাবে আমাদের অধিকার ক্ষুণ্ণ করেছে, দুর্নীতি সব জায়গায় পড়িয়ে দিয়েছিল, আর আমাদের উপর কি বলবো ত্রাস চালিয়েছে। তো আমি অবশ্যই চাবো না যে বাংলাদেশে একনায়কতন্ত্র আসুক, অবশ্যই আমি চাই না। কিন্তু ওই যে একটু আগে বললাম যে কোনো একটা থাকতে হবে, দুইটা একসাথে থাকা যায় না। কিন্তু অবশ্যই একনায়কতন্ত্র আমাদের দমন করতে হবে এই দেশে, তা না হলে কি হবে এটা তো নতুন করে আর বলার দরকার নাই। আমরা তো গত 15 বছর দেখেছি, আমাদের বয়স যাই হোক না কেন, হোক আপনার 25-26 বছর বয়স অথবা 30-40 যাই হোক না কেন, দেখেছি তো এই স্বৈরাচার কি করেছে গত 15 বছর এই দেশকে। গণতন্ত্রই আসল, আমার মতামত হলো এটা। হ্যাঁ, দ্বিমত থাকতেই পারে, সমস্যা নাই, একটু আগেই বলেছি, কিন্তু গণতন্ত্রই আমাদের রক্ষা করতে হবে। আশা করি আর কোনো ভুল বোঝাবুঝি হবে না এটা নিয়ে। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে বা সামনে যে সরকার আসবে, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না পারে, আমি চাবো যে বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে, শুধু বিশ্ববিদ্যালয় না, সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি চাবো যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। বিশেষ করে লেজুর ভিত্তি যে ছাত্র রাজনীতি আছে সেটার কথা বলছি, 90 দশকের পর থেকে যেটা আমরা দেখছি এটা নিয়ে। তো আমরা তো জানি যে এই ছাত্র রাজনীতির কারণে ছাত্রলীগ, ছাত্রদল, এমনকি ছাত্র শিবির বলি বা যেই ছাত্র রাজনৈতিক দলের কথাই বলি না কেন, এসব লেজুর ভিত্তিক যে দলগুলো আছে বিভিন্ন রাজনৈতিক দলের, এগুলো যাতে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হয়। এগুলো আমাদের দরকার নাই, কারণ আমরা জানি কি হয় এগুলোর জন্য। পাবলিক ইউনিভার্সিটিতে আর কি, যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুন্ডামি করে তারা রাজনীতির নাম করে। তারা হ্যাঁ এখন গুন্ডামি আছে, তারপরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো তো গুন্ডামির মধ্যেই পড়ে যায়। জোর করে মিছিলে আনা, তারপরে হেনস্থা করা বিভিন্ন শিক্ষার্থীদের, আর হলে জায়গা পাওয়ানোর জন্য জোর করে তাদেরকে রাজনীতিতে ঢোকা লাগতো, এরকম আমি শুনেছি। তো এইগুলা যাতে অচিরে বলবো কিনা জানি না সঠিক শব্দটা, এগুলা যাতে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হয়। এগুলো শিক্ষার পরিবেশকে নষ্ট করেছে, আর যারা হলে থাকে তাদের অবস্থা খারাপ করে দিয়েছে। তাদের সালাম টালাম না দিলে হেনস্থা করতো, তারপর হাবি যাবে, এগুলো নোংরামি যাতে চিরতরে বন্ধ করে দেওয়া হয়, এটা যাতে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করে। ক্যাম্পাসের ভিতরে কোনো রাজনীতির মানেই হয় না। তারপরে আমি দেখেছি যে এই ফ্যাসিস্ট সরকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করার জন্য তারা ছাত্রলীগের কমিটি করেছিল, যেটা আমার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে বা আইইউবি সংক্ষেপে, এখানেও আমরা দেখেছিলাম যে এই ফ্যাসিস্ট সরকার প্রভাব বিস্তার করার জন্য, তার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়তেও তারা বিভিন্ন প্রায় সবগুলাতেই আমি শুনেছি, আচ্ছা সব না, শুরুতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়তে তারা তাদের কমিটি গঠন করেছে। এখন ভালো যে তারা আর প্রভাব বিস্তার করতে পারবে না, তাদের এই মাস্টার প্ল্যান ধ্বংস করে দিয়েছি আমরা। যত যাই হোক ভাই, আপনারা এখানে আইসেন না, যে সামনে যেই আসেন না কেন, ছাত্র দল যদি ক্ষমতায় আসেন আপনারা ভাই ভুলে যান, এখানে আমরা নোংরামি চাই না। ছাত্রলীগও যদি বা এনি চান্স অনেক বছর পরে যদি চেষ্টা করে ছাত্র রাজনীতি করার, সেটা হোক পাবলিক কিংবা প্রাইভেটে, ভাই এগুলা ভুলে যান। মানুষ আর চায় না, হোক সেটা সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়, কেউ আপনাদের চায় না। আপনাদের এই জুলুম নির্যাতন থেকে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। তো আমি চাবো অন্তর্বর্তীকালীন সরকার বা সামনে যে সরকার আসবে, দেশের ভালো চাইলে, দেশে শিক্ষা পরিবেশের উন্নতি চাইলে, আমি বলবো যে এসব চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত। এসব গুন্ডামি আর আমরা দেখতে চাই না, যথেষ্ট হয়েছে। আমরা ফাহাদের মতো আর কাউকে যাতে আর জীবন দিতে না হয়, এটা নিশ্চিত করতে হবে। ভিন্ন মত দমন করা, সামনের দিনের যে রাজনৈতিক দল আসবেন ক্ষমতায়, আপনারা দয়া করে এসব বন্ধ, আপনারা এসব করবেন না দয়া করে। করলে কি হয়, 2024 সালের 5 আগস্টে এটা আপনারা দেখেছেন। নিজে যদি ক্ষমতায় ভালোভাবে থাকতে চান সামনের দিনে, সবাইকে সম্মান করে চলবেন, এসব ফাইজলামি করে লাভ নাই। ওইগুলা কথা বহুত দিন ধরে বলতে চাচ্ছিলাম একটা ভিডিওতে, কিন্তু এই যে ফ্যাসিস্টের জন্য পারি নাই, 15 বছর ধরে জমে থাকা এই ক্ষোভগুলো আর কি প্রকাশ করছি।
15 বছর না বলে 10 বছর বলি, কারণ 15 বছর আগে ছোট ছিলাম, 10 বছর আগেই মূলত জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করতে শুরু করি। তো এটাই চাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। হ্যাঁ, এমনিতে কেউ যদি রাজনীতি করতে চায় নিজের থেকে, অবশ্যই একটা গণতান্ত্রিক দেশে করতে পারে সে, কিন্তু সেটা ক্যাম্পাসে না, ক্যাম্পাসের বাইরে করবে সে তার নিজের এলাকায় বা অন্য এলাকায়, কিন্তু সেটা যাতে গুন্ডামি না হয়, আসল রাজনীতি হয়। বাংলাদেশে রাজনীতি না, এতদিন যা চলে আসছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এগুলো হলো সব গুন্ডামি। কেউ যদি বলে যে হ্যাঁ খুব রাজনীতি চলছে, এটা আমি রাজনীতি বলবো না, এটা পুরাপুরি গুন্ডামি। আসল রাজনীতি আমি বলবো আমাদের পাশের দেশে ভারতে একটু হইলেও আছে, আর সবচেয়ে ভালো হলো ইউরোপ আমেরিকায় আছে, বিশেষ করে আমেরিকায় আছে বা ইউকেতেও আমি বলবো আছে। এগুলাকে রাজনীতি বলে। এখান থেকে আমাদের শেখা উচিত, ভালো গণতন্ত্র থেকে আমাদের রাজনীতি শেখা উচিত। আমরা ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত রাখি, আমরা ক্যাম্পাসের বাহিরে রাজনীতি করি। পড়ালেখার জায়গা পড়ালেখার জন্য থাক, ওখানে রাজনীতির চর্চার দরকার নাই। যেটা করা যেতে পারে যে হ্যাঁ, সব বিশ্ববিদ্যালয় হোক সেটা বেসরকারি বা সরকারি, সেখানে একটা ছাত্রদের সংগঠন করা যেতে পারে, যেখানে দেশের সমস্যা বা বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ সমস্যা এগুলা নিয়ে তারা প্রতিনিধিত্ব করতে পারে প্রশাসনের কাছে বা সরকারের কাছে। প্রশাসন বলতে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আর সরকারের কাছে যাতে তারা প্রতিনিধিত্ব করতে পারে, সমস্যাগুলো তুলে ধরতে পারে, এটা যাতে নিশ্চিত করা হয়। আমি শুনেছি ছাত্র সংসদ বলে এটাকে, এটা যাতে করা যায় বা এরকম কিছু একটা, এটাই আমি আশা করব সামনের দিনে সরকার করবে, বা এখন বর্তমান যে সরকার আছে, আমি যে ভিডিওটা করছি, সে করবে।